বলচাপ আমাদের চলছিল। তো এবার আমাদের জানতে হবে বায়ুর চাপ। তো এটা আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে আছে, ডিসক্রিপশনে লিংক দেখে নাও। তাহলে এবার চলো আমরা পড়বো যে বায়ুর চাপ জিনিসটা কি। তাহলে এমনিতে নর্মাল জানো তোমরা যে সব জায়গায় বায়ু থাকে। তাহলে আমরা ধরো এই জিনিসটা আছে, তাহলে এটার আশেপাশে বায়ু তার উপরে লম্বভাবে বল প্রয়োগ করে, মানে এটার উপরে বায়ু আছে, তাহলে তার জন্য বায়ুটা বল প্রয়োগ করছে, তাহলে এটা হবে বায়ুর চাপ। সংক্ষেপে আমি বললাম। এবার বায়ুর চাপ যদি বলা হয় কাকে বলে, মনে রাখবা চাপ যখন ক্রিয়া করবে সেটা একক ক্ষেত্রফলের ওপর ক্রিয়া করবে। একক ক্ষেত্রফল মানে কি, ধরো আমি এই বোর্ডের ক্ষেত্রে বললাম, তাহলে এই বোর্ডের 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে, মানে এই 1 মিটার বোর্ডের মধ্যে ধরো চাপটা প্রয়োগ হচ্ছে বলটা, তাহলে যখন কোনো একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে বল প্রযুক্ত হয় সেটাকে বলা হয় চাপ। তাহলে এবার এটার ক্ষেত্রে কি হবে, এটাকে চারিদিক থেকে যে বায়ুগুলো লম্বভাবে চাপ দেওয়া হবে সেটা হবে বায়ুর চাপ। তাহলে বায়ুর চাপ কাকে বলে আমি বলছি, লিখো বায়ুর চাপ বা বায়ুমণ্ডলীয় চাপ। লিখো কোনো বস্তুর ওপর বায়ু লম্বভাবে একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকে বায়ুর চাপ বলে। তাহলে বললাম বায়ুর চাপ এটা মনে রাখবা। এবার আমরা জানবো যে বায়ুর চাপের মানটা কত হয়। তো বায়ুর চাপ যেটা আছে সেটার মানটা হয়, এখন তোমরা মনে রাখবা সিম্পলি 1 ATM। তো এটাকে 1 ধরা হয়, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটা হয় বায়ুর চাপ। এবার দেখো আমরা বায়ুর চাপের যে মানটা আছে সেটা একটা প্রমাণ সাহায্যে আমরা দেখাবো অন্য। তাহলে একটা ধরো এভাবে কোনো কোনো জিনিস আছে, তাহলে এটার মধ্যে ধরো জল আছে, জল রাখলাম আমরা বা তরল যে কোনো। তাহলে এবার এটার মধ্যে ধরো আমরা একটা কোনো পাইপ বা কোনো কিছু রেখে দিলাম, তাহলে একটা জিনিস লক্ষ্য করবা যে জলটা যেটা আছে একটু একটু উপরে উঠে যায়। তাহলে এটা দেখো একটু একটু উপরে উঠে যায়। তো এটা কেন হয়, কারণ দেখো এদিকে বায়ু আছে এবং এদিকে বায়ু আছে, তাহলে বায়ুগুলো এই জলের উপরে চাপ দিচ্ছে, তার জন্য জলটা উপরে যাওয়ার চেষ্টা করে। বুঝতে পারলাম, মানে বায়ুগুলো এদিকে দেখো চাপ বল প্রয়োগ করছে, তার জন্য এটা উপরে যাওয়ার চেষ্টা করে। তাহলে এবার এবার যদি আমরা লক্ষ্য করি এই জলটা ম্যাক্সিমাম কত দূরত্ব পর্যন্ত উপরে যেতে পারে, তো এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। একটা যদি বড় পাইপ নিয়ে দেখো, ম্যাক্সিমাম এটা উপরে উঠতে 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 বাড়ির 10.3 মিটার পর্যন্ত এটা উঠে যাবে। ঠিক আছে, 10.3 মিটার মানে অনেক উঁচু, বুঝতেই পারছো অনেকটা উঁচু হয়ে যাবে। তাহলে এবার এত দূর পর্যন্ত জলটা ম্যাক্সিমাম যেতে পারবে। তারপর যখন 10.3 মিটার থেকে একটু বেশি হয়ে যাবে তখন আবার জলটা একটু নেমে যাবে, দিয়ে আবার 10.3-এর মধ্যেই চলে আসবে। তাহলে বায়ুর চাপ আমরা এখান থেকে জলের ক্ষেত্রে মান বুঝতে পারছি যে কত হবে, 10.3। জলের ক্ষেত্রে জলস্তম্ভ আমি ধরো বলছি, তাহলে জলের ক্ষেত্রে কত হয় 10.3 মিটার। এবার এখান থেকে আমরা দেখো একটা যন্ত্র তৈরি করব যেটার সাহায্যে আমরা বায়ুর চাপ মাপতে পারবো। তাহলে সেটার মধ্যে যদি জল ব্যবহার করা হয় তাহলে সেটা অনেক লম্বা হয়ে যাবে, কারণ দেখো দেখতে পেয়েছো 10.3 মিটার অনেক বড়, তার জন্য সেখানে জল ব্যবহার করা হয় না। এবং জানো তোমরা যেমন থার্মোমিটারে ব্যবহার করা হতো, কি ব্যবহার করা হবে তাহলে, পারদ। এবার সেই যন্ত্রটাকে বলা হবে বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্র, ব্যারোমিটার, এটা মনে রাখো। তাহলে ব্যারোমিটারের মধ্যে আমরা পারদ এবার ব্যবহার করব, কারণ জল ব্যবহার করলে অনেকটাই সেটা বড় হয়ে যাবে। এবার দেখো তাহলে আমরা যদি ব্যারোমিটারের ক্ষেত্রে এটা যদি পারদের ক্ষেত্রে ধরো আমরা এখানে রাখলাম, তো মনে রাখবা পারদের ক্ষেত্রে এই যে উচ্চতাটা আছে সেটা 10.3 মিটার অত দূর যাবে না, যাবে 76 সেমি। তাহলে 76 সেন্টিমিটার উপরে যাবে, মাত্র 76 সেন্টিমিটার, আর ওটা কত, একদমই 10.3 মিটার, তাহলে অনেকটাই বেশি। তাহলে এবার ধরো আমি বললাম এইভাবে ধরো এটা একটা কোনো ব্যারোমিটার আছে, তাহলে ব্যারোমিটারের ম্যাক্সিমাম যেটা আছে কত যাবে, 76 সেমি বায়ুমণ্ডলের ক্ষেত্রে। তাহলে বায়ুর চাপ কত হয় 76 সেমি এইচজি। জলের ক্ষেত্রে এটা কত হয় 10.3 মিটার, কিন্তু এটা যখন পারদের ক্ষেত্রে দেখবো তো 76 সেমি পারদ স্তম্ভ, এটা হবে বায়ুর চাপ। তাহলে মনে রাখবা একটা বায়ু জল যেটা আছে সেটাকে 10.3 মিটার উপরে নিয়ে যেতে পারবে, আর যে পারদ আছে সেটা 76 সেমি ম্যাক্সিমাম সেটা নিয়ে যেতে পারবে। আর এটা বলেছিলেন বিজ্ঞানী টরিসেল্লি বা টরিসেলি, এগুলোর নাম লেখা আছে, তোমরা একটু বইয়ে রিডিং পড়বা। তাহলে বললাম ব্যারোমিটার যন্ত্রে বায়ুর চাপ পরিমাপ করা হয়, বায়ুর চাপ জিনিসটা কি হয় আমি কাকে বলে সব লিখে দিলাম, অবশ্যই এগুলো নোট করো। নেক্সট এবার আছে দেখবো তোমাদের বইয়ে। আচ্ছা যদি বলা হয় বায়ুর চাপটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, তো বায়ুর চাপ দেখো আমরা যত উপরে যাব বায়ুমণ্ডলে, পৃথিবীর যত উপরে যাব তত মনে রাখবা বায়ুর পরিমাণটা ধীরে ধীরে কমতে শুরু করবে, তার জন্য উপরে বায়ুর চাপের পরিমাণটা কম। তাহলে আমরা পৃথিবীর যত উপরে যাব তত বায়ুর চাপের যে পরিমাণটা কমবে, তাহলে উচ্চতা বৃদ্ধিতে চাপটা কমে, মনে রাখবা উচ্চতা বৃদ্ধিতে চাপটা কমে, আর গভীরতা বৃদ্ধিতে চাপটা বাড়ে। তাহলে এভাবে মনে রাখো, ঠিক আছে। এবার দেখো, এবার নেক্সট আমরা জানবো যে কোনো একটা জিনিস
কোনো একটা ধরো বস্তু জলের মধ্যে আসে, তাহলে তখন সেটা কিভাবে ভাসে, মানে প্লবতা, তারপরে এগুলো তোমাদের বইয়ে দেখবা আছে, এগুলো আছে তোমাদের বইয়ের 14-15 পাতায় এগুলো লেখা আছে। তার মানে বস্তুর ভাসন, প্লবতা এগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে দেখো ওটাই ওটাই বলছি যে এগুলো কি হয়, প্লবতা, ভাসন, মানে বস্তু কখন ভাসে। তাহলে একটা ধরো যে কোনো জলের মধ্যে আমরা ধরো একটা কোনো জিনিস রাখলাম, ধরো একটা আমি ছোট এভাবে জাস্ট ধরো একটা নৌকা বানালাম, দিয়ে কাগজের এভাবে রেখে দিলাম। তাহলে এবার এই যদি ধরো এমনি নর্মাল আমি উদাহরণ দিয়ে বলছি, সমুদ্রের মধ্যে যখন কোনো নৌকা বা কোনো কিছু ভাসে তখন সাধারণ অবস্থায় ডুবে না, কিন্তু ধরো সেটার মধ্যে যদি আমরা কোনো ধরো একটা লোহা বা কোনো কিছু রেখে দিলাম, তাহলে সেটা লোহা বা যে জিনিসটা আছে সেটা ডুবে যাবে, কিন্তু যে এটা আছে মানে এই যে বস্তুটা আছে নৌকা বা এগুলো এগুলো ডুবে না। তাহলে এমনটা কেন হয়, একটা জিনিস ডুবে যায় আর একটা ডুবে না? এটার কারণ দেখো, এক্ষেত্রে যখন কোনো জিনিস ভাসে তাহলে একটা ঊর্ধ্বমুখী মানে এই যে তরলটা আছে তার উল্টো দিকে, জিনিসটা আছে তার উল্টো দিকে একটা বল কাজ করে, এই বলটাকে বলা হয় প্লবতা বল। তাহলে এবার এই যে প্লবতা বল আছে তার প্রভাবে যে বস্তুটা সেটা ভাসবে বা ডুববে। তাহলে মনে রাখবা, কোনো বস্তুর ভাসন এবং যে ডুবে যাওয়া সেটা নির্ভর করে বস্তুটার প্লবতার উপর। তার মানে প্লবতা মানে কি আমি বলছি, এবার প্লবতা কাকে বলে সেটা লিখো। কোনো বস্তু, কোনো ভাসমান বস্তুর ঊর্ধ্বমুখে যে বল ক্রিয়া করে সেই বলকে প্লবতা বলা হয়। মানে এই যে ভাসছে বস্তুটা, তাহলে তার ঊর্ধ্বমুখে মানে তার বিপরীতে যে বলটা কাজ করছে সেটা হবে প্লবতা। এবার প্লবতার একক, প্লবতার একক মনে রাখবা, এটা একটা বল, এক প্রকারের বল, তার জন্য এটা কি হবে, নিউটন। তাহলে ভালোভাবে মনে রাখবা, প্লবতার বলের একক কি হয়, নিউটন, তার জন্য প্লবতার এসআই একক কি হবে, নিউটন, সিজিএস একক 9। তাহলে এভাবে, তাহলে প্লবতা এক প্রকারের বল। এবার এই যে প্লবতা আছে সেটার প্রভাবে, এটা ধরো এবার ধরো কোনো একটা জিনিস আছে, এবার প্লবতার মানটা কিসের ওপর নির্ভর করবে সেটা সম্পর্কে আমরা জানবো। তাহলে আমি বলছি, একটা ধরো আমি প্রথমে যে উদাহরণ দিলাম, একটা লোহা আছে এবং একটা নৌকা আছে, তাহলে কোনটাতে যে নৌকা আছে সেটা ডুবে না এবং লোহাটা কেন? তাহলে এই যে নৌকাটা ডুববে না, কারণ দেখো এই যে প্লবতার মানটা ভালোভাবে ক্রিয়া করতে পারছে। এবার ধরো কোনো একটা লোহা আছে, তাহলে সেটার মধ্যে এই যে ক্ষেত্রফলটা অনেক কম বা আয়তনটা অনেক কম, তার জন্য এটার মানটা কম হবে। তাহলে প্রথম জিনিস আমরা দেখতে পাচ্ছি যে প্লবতা নির্ভর করে, লিখবা একটু ভালোভাবে, যে প্লবতা নির্ভর করে এক নম্বর হচ্ছে আয়তনের ওপর, মানে যে বস্তুটা আছে সেটার আয়তনটা যত বাড়বে, দেখো যত আয়তনটা বৃদ্ধি পাবে প্লবতার মানটা তত বৃদ্ধি পাবে, এবং আয়তনটা যখন কম হবে তখন প্লবতার মানটা কমতে শুরু করবে। তাহলে এটা মনে রাখো ভালোভাবে, যে প্লবতা যেটা আছে সেটা নির্ভর করে প্রথম বস্তুর আয়তনের ওপর। আর একটা আছে, ধরো আমি বললাম জলের মধ্যে কোনো একটা জিনিস রাখলাম, আর ধরো একটা মধু আছে তার মধ্যে রাখলাম, তাহলে জলের ক্ষেত্রে যে এটা ঘনত্বটা কম আর মধুর ক্ষেত্রে বেশি, তাহলে ঘনত্ব যখন কমে যাবে তখন প্লবতাটাও কমে যাবে, আর ঘনত্ব যখন বেড়ে যাবে তখন প্লবতাটাও বৃদ্ধি হবে। তার জন্য 2 নম্বর লিখবা যে প্লবতা যেটা আছে সেটা নির্ভর করে ঘনত্ব, তাহলে ঘনত্বের ওপর নির্ভর করে প্লবতার মানটা। তাহলে আমি বলছি প্লবতা দেখো দুটি বিষয়ের উপর নির্ভর করে, এক নম্বর বললাম আয়তন, মানে আয়তনটা যখন বৃদ্ধি পাবে প্লবতা বৃদ্ধি পাবে, আর একটা ঘনত্ব যখন বৃদ্ধি পাবে তখন প্লবতার মানটা বৃদ্ধি পাবে। এবার আরও সব কিছু পড়বো, তার আগে অবশ্যই ভিডিওটিকে এখনই লাইক করে দাও, এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ জানো আমি সব কিছু ক্লাস 7 থেকে 12 পড়াচ্ছি, এবং যদি কেউ তোমাদের পড়ার থাকে ক্লাস 7 থেকে 12-এর মধ্যে অবশ্যই আমার চ্যানেলটি পাঠিয়ে দাও এবং বলে দিও যে আমি ফিজিক্স পড়াই, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এখন আমাদের জানতে হবে যে ভাসনের শর্ত, মানে প্লবতার যে ভাসবে বা কখন বস্তু ডুববে সেটার যে শর্ত সেটা সম্পর্কে। তাহলে ধরো আমরা প্লবতা আছে, প্লবতাটা যখন বেশি হয়ে যাবে, ধরো আমি বললাম যে বস্তুর ওজনের তুলনায়, তাহলে প্লবতা যখন বস্তুটার ওজনের চেয়ে বেশি হয়ে যাবে, দেখো তাহলে একটা ধরো এটার মধ্যে কোনো একটা বস্তু আছে, তাহলে আমি আবার সেই এটা দেখাচ্ছি, ধরো এটা বস্তু আছে, তাহলে এবার প্লবতার মানটা যখন বেশি হয়ে যাবে, আমি ধরো 1 সেকেন্ড জল এগুলো দেখাই, তাহলে কি হবে, এটা প্লবতার মানে এই বলগুলো বেশি, তাহলে বলটা বেশি, তাহলে উপরের দিকে এটা ঠেলবে, তার মানে এটা উপর দিকে যাবে, তাহলে বস্তুটা কি হয়ে যাবে, ভাসবে। তাহলে ভাসনের শর্ত দেখো, প্রথমে ভাসবে কখন, যখন কি হবে প্লবতাটা যেটা আছে ওজনের তুলনায় যখন বেশি থাকবে তখন বস্তুটা ভাসবে, মানে যে পরিমাণে বল দিচ্ছে সেটা যখন বেশি হবে, যে পরিমাণে ডুবে যাবে তার তুলনায় তখন সেটা হয়ে যাবে ভাসা। তারপরে দেখো 2 নম্বর, ধরো আমরা যে মানছি প্লবতা যেটা আছে, প্লবতাটা যখন
কি হবে, ওজনের তুলনায় কমে যাবে। ধরো ওজনটা কমে গেল, তাহলে কি হবে এবার, আচ্ছা ওজনটা বেড়ে গেল আর প্লবতা কমে গেল, তাহলে এটা বেশি ভারী হয়ে গেল, তাহলে বেশি হারে ভারী হয়ে গেলে ডুবে যাবে। তাহলে দেখো আমি সংক্ষেপে লিখছি, ডুবে যাবে কখন, যখন কি হবে, যে প্লবতার মানটা ওজনের তুলনায় কম। তাহলে প্লবতাটা যখন বেশি হচ্ছে, দেখো গ্রেটার দ্যান হচ্ছে, তখন কি হবে, বস্তুটা ভাসছে। আর যখন এটা যখন বস্তুটার ওজনটা বেশি হয়ে যাচ্ছে, তখন এই বস্তুটা ডুবে যাচ্ছে। আর একটা হয়, ধর আমি বললাম যে প্লবতা ও সমান ওজন, প্লবতা আর ওজন যদি সমান হয়ে যায়, তাহলে মনে রাখবা যে বস্তুটা আছে এটা একদম এই বরাবর ভাসবে। মানে ধরো এখানে আছে, তো একদমই যে তরলের যে পৃষ্ঠ, যে তল আছে তার একদমই নিচে এভাবে এভাবে ভাসবে। তো এক কথায় এটাকে আমরা লিখবো যে সাম্যাবস্থায় ভাসবে, লিখে নাও যে সাম্যাবস্থায় ভাসবে। তাহলে এটা হবে আমাদের তিনটে জিনিস। তাহলে বললাম, যখন দেখো যে 1 নম্বর প্লবতাটা যখন বেশি হয়ে যাবে তখন বস্তুটা ভাসতে শুরু করবে। তারপরে যখন ওজন বেশি হয়ে যাবে তখন বস্তুটা ডুবে যাবে। আর যখন প্লবতা ওজন সমান হবে তখন বস্তুটা সাম্যাবস্থায় ভাসন হবে। লাস্ট টপিক আমাদের জানতে হবে আর্কিমিডিসের নীতি। তাহলে দেখো আর্কিমিডিসের নীতি, তার আগে আমি আর্কিমিডিসের দু একটা ঘটনাগুলো বলি। দেখো আর্কিমিডিস যখন ছিলেন তখনকার সময়ে আমাদের টেকনোলজি অত উন্নত ছিল না, মানে অনেক কিছু আমাদের যন্ত্রপাতি কিছু ছিল না। এবার তখন রাজাদের মধ্যে যুদ্ধ হতো। এবার যুদ্ধের সময় এমন কি হতো, দেখো যে সকল যে সেনাগুলো আছে তার বিপরীতে আর্কিমিডিস থাকতো। এবার আর্কিমিডিস তার বিভিন্ন যন্ত্রপাতি এমনভাবে তৈরি করতো যে তারা মানে অনেক অনেক যে সৈন্য আছে সেগুলোকে হারিয়ে দিত। তার জন্য যে আর্কিমিডিস একজন মানে প্রচুর ফেমাস লোক ছিলেন, যার সাহায্যে বিভিন্ন রাজারা তাকে সবসময় চেষ্টা করে যে মানে মেরে ফেলা। কারণ যখন আর্কিমিডিস থাকতো তার প্রভাবে তারা যুদ্ধে ঠিকভাবে জয় করতে পারতো না, তার জন্য। তাহলে এবার আর্কিমিডিসের অনেকগুলো ঘটনা ছিল। তাহলে আর্কিমিডিসের কারণে যখন একবার রাজা যুদ্ধের মধ্যে জয় হয়, তখন সে রাজার বন্ধু তাকে একটা মানে সোনার যে গিফট দেয়, মানে মাথার যে মুকুট হয় সেটা। তাহলে এবার যে মাথার মুকুটের গিফট, তার ফলে দেখো কি করা হয়, মানে রাজার যে মুকুটটা আছে তিনি যখন দেখেছিলেন তার সন্দেহ হয়েছিল যে এটা মানে সোনা দিয়ে তৈরি না কিছু অন্য কিছু। মানে তখন আর একটা জিনিস ছিল যে সোনার সঙ্গে তামা বা অনেক কিছু মিক্স করে দেওয়া হতো, তার জন্য সন্দেহ হতো যে এটা সোনার সঙ্গে আর কিছু মিক্স আছে। তার জন্য তিনি কি করেছিলেন, আর্কিমিডিসকে দেখো ডেকেছিলেন যে আর্কিমিডিস এটা বলো যে এটা সোনার না অন্য কিছু দিয়ে তৈরি। তার জন্য তিনি দেখেন আর্কিমিডিস পরীক্ষা করেছিল, তো সেটা সম্পর্কে আমরা জানবো, দিয়ে আমরা দেখো আর্কিমিডিসের নীতি জানতে পারবো। তাহলে দেখো তিনি তিনটে এভাবে পাত্র রেখেছিলেন, ঠিক আছে, তিনটে এভাবে আর্কিমিডিসের রেখেছিলেন পাত্র। এবার এগুলোর মধ্যে দেখো কি থাকবে, প্রথমে জল রাখা থাকবে। এবার জল, এবার তিনি তিনটে জিনিস আনতে বলেছিলেন। প্রথমে ধরো আমি বললাম সোনা আছে, তারপরে আছে ধরো তামা আছে, আর তারপরে যে জিনিসটা আছে ধরো ওই যে আমি বললাম সোনার মুকুট আছে ওটা। তাহলে এবার তিনি কি করলেন, দেখো যে সোনা এবং ওইগুলো যে আনা হলো, তারপরে যখন সোনাটাকে রাখলে এই জলের মধ্যে দিয়ে, তখন যে পরিমাণে দেখো কিছুটা তোমরা জানো জলের মধ্যে যখন আমরা রাখি বস্তুটা, তাহলে কি হবে, জলটা নিচে চলে আসবে, জল পড়ে গেল এদিকে ধরো আর এদিকে জল পড়লো। আবার যখন তামাটাকে রাখা হলো তখনও কি এটার আশেপাশে জলগুলো পড়ে গেল, তাহলে ধরো এগুলো আমরা জল এখানে পড়লো। এবার তারা কি এই জলগুলোকে সংগ্রহ করলো যে কতটা পরিমাণে জল পড়লো, ঠিক আছে। ধরো আমি মানছি এখানে যে 15 গ্রাম ধরো জল পড়লো, এখানে ধরো আমরা মানছি যে 10 গ্রাম জল পড়লো, এইভাবে। তাহলে এইভাবে রাখা হলো। তারপরে যখন এটা বলা হয়েছিল যে এই যে মুকুট আছে এটা সোনার হবে, তাহলে সোনার ক্ষেত্রে আমরা জানি কত গ্রাম জল পড়া উচিত, 15 গ্রাম। তো এখানে দেখো এখানে 10 আছে এখানে 15, কিন্তু এখানে 10ও হয়নি 15 হয়নি, ধরো হয়ে গেছে 12 গ্রাম। তাহলে এটা ছিল কত, 15 গ্রাম, এটা ছিল 10 গ্রাম যে জলের পরিমাণটা। এবার এটা যখন জলগুলো পড়লো মানে যখন এগুলো রাখা হলো তখন এটা হয়ে গেল 12 গ্রাম। তার মানে দেখো এটাতে কি হচ্ছে, এখানে 15 হচ্ছে না 10ও হচ্ছে না, মানে এটা কি সোনারও নয় তামারও নয়, তার মানে এই যে সোনা এবং তামা দুটোর মিক্স আছে এখানে, দিয়ে এটা 12 গ্রাম। তো এইভাবে দেখো তখন বোঝা গেছিল যে এই যে সোনার জিনিসটা এটার মধ্যে তামা মিক্স আছে। তারপর আর্কিমিডিসকে পুরস্কার দেওয়া হয়েছিল। তো এইভাবে দেখো আমরা কোনো একটা জিনিসের মধ্যে নির্ণয় করতে পারি যে সেটার আয়তনটা কতটা হবে, বা এগুলো সব কিছু মনে রাখবা। এবার আর্কিমিডিস এতটাই ফেমাস ছিল যে সে একদিন নাকি বই পড়ছিল, দিয়ে বই পড়তে পড়তে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছিল, সে বুঝতেই পারেনি। এটা দেখবা তোমাদের স্টোরি আছে, তো পড়তে পারো আর্কিমিডিসের, ভালো লাগবে। তাহলে এটা আমি বললাম। এবার আমরা এখান থেকে আর্কিমিডিসের যে মেন সূত্র, এটাই মেন সূত্র, তো এটা সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। তাহলে দেখো একটা ধরো যে কোনো একটা পাত্র আছে বা বস্তু আছে, তাহলে সেটার মধ্যে ধরো আমরা এইভাবে তরল বা কোনো কিছু রাখলাম। তাহলে এবার একটা ধরো যে কোনো বস্তু, ধরো এটা একটা বস্তু আছে, তাহলে
এই যে বস্তুটা আছে এটা যখন আমরা জলের মধ্যে রাখবো, তাহলে ধরো এখান থেকে কিছুটা পরিমাণ জল পড়ে যাবে। তাহলে ধরো যে পরিমাণে জলটা পড়লো, আমি মানছি 10 গ্রাম জল পড়লো, তাহলে যে জলটা আছে, তাহলে এই ক্ষেত্রে আচ্ছা এটাকে আমি করছি নিউটনে, মানে বলে পরিণত করছি। ধরো আমি এটা মানছি যে 98 নিউটন বলের প্রয়োগ হলো। তাহলে আর্কিমিডিসের কথা হলো, দেখো আমি সিম্পলি বলছি, এত ঝামেলায় যাব না। তিনি বলেছিলেন দেখো যে পরিমাণে জলে পড়লো সেই যে পরিমাণটা আছে, এবং এই বস্তুটার দেখো উল্টো দিকে একটা বল কাজ করে, আমি কি বলেছিলাম সেটাকে কি বলে, প্লবতা বল। তাহলে তিনি বলেছিলেন এই বস্তু দ্বারা যে অপসারিত জল এবং যে প্লবতার মানটা আছে সেই দুটো সমান হবে। এটা ছিল আর্কিমিডিসের সূত্র, বোঝা গেল? তাহলে বললাম এই যে জলটা পড়ে গেল, তাহলে যে পরিমাণ জল আছে তার যে ওজনটা আছে, তার যে ওজন এবং যে বস্তুর যে ওপর যে প্রযুক্ত বল যে প্লবতা আছে সেই যে দুটোর মান আছে সেটা সমান হবে। এটা ছিল আর্কিমিডিসের সূত্র। তাহলে আর্কিমিডিসের নীতি আমি বলছি, লিখো। কোনো ভাসমান বস্তুর ওপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী প্লবতা বলের মান বস্তুটির ওজনের সমান হয়। তাহলে এটা হলো কথা, যে বস্তুটার ওজন আছে তার প্লবতার সাথে সমান হবে। এটা আর্কিমিডিসের যে সূত্র আছে সেটা। এবার আমি বলেছিলাম যে কোনো বস্তুর মধ্যে যে প্লবতা সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর বলেছিলাম যে এটা আয়তনের ওপর, যত আয়তনটা বাড়বে তত প্লবতাটা বাড়বে। আর 2 নম্বরটা বলেছিলাম ঘনত্বের ওপর নির্ভর করে। আবার বললাম মনে রাখো। এবার আমরা জানবো আর একটা এখান থেকে এক্সটেন্ড, মানে এখন আমরা বর্তমানে জানি তো সেটাও আমরা জানবো। দেখো এই ক্ষেত্রে যে পরিমাণটা জলটা পড়ে গেল, আমরা ধরো মানছি যে পরিমাণে যত ওজনের জলটা পড়ে গেল এখানে আর এখানে, তাহলে যে পরিমাণ জলটা পড়ে গেছে সেটার ওজন, হ্যাঁ যে পরিমাণে জলটা পড়ে গেছে ধরো ওজনটা আছে, আমি বললাম আবার বলছিলাম ওটা 98 নিউটন। তাহলে এই যে বস্তুটার জলটা পড়ে গেছে তার ওজন 98 নিউটন, এবং যে বস্তুটার ওজন আছে সেটাও সমান হবে। এটাও মনে রাখবা। আর্কিমিডিসেরটা কি ছিল আবার বলছি আমি, দেখো যে পরিমাণে জলটা পড়ে গেছিলো তার ওজন এবং বস্তু দ্বারা প্লবতার যে ওজন আছে সেটা সমান হবে, প্লবতার যে মানটা আছে সেটা। আর এটা আবার কি বললাম, যে বস্তু দ্বারা যে জলটা পড়ে যাবে সেটার পরিমাণটা এবং এই যে বস্তুটার ওজনটা, মানে এটার যে জলের ওজন এবং যে বস্তুর ওজন সেই দুটো সমান হবে। তো এই দুটো ছিল আমাদের আর্কিমিডিসের সূত্রের ধারণা। তাহলে আর্কিমিডিসের সূত্র যদি তোমাদের পরীক্ষায় পড়ে তোমরা যে প্রথম জিনিসটা বললাম যেটা লিখিয়ে দিলাম, তো সেটা অবশ্যই ভালোভাবে মুখস্থ। তাহলে পুরোটা চ্যাপ্টার আমাদের হয়ে গেলো কভার। তো অবশ্যই দেখো এটা দেখো আমাদের কোশ্চেন একটা, প্লবতার এসআই একক কি? আমি এই চ্যাপ্টারটা পড়ালাম, অবশ্যই দেখো, বলো তোমরা কমেন্টে যে প্লবতার এসআই একক কি, দেখি কে পারছো অবশ্যই কমেন্ট করো। তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আবার পড়াবো, আমরা সব চ্যাপ্টার পড়াবো অবশ্যই। তো ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে সব কিছু বইয়ের, তো অবশ্যই দেখে নাও। এবং আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। তাহলে থাকো সবাই।